মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমি ডায়েরি লিখছি। আমি আমার নতুন নীল খাতায় ডায়েরি লিখছি। আজকাল কিছু করা হচ্ছে নাকি ফ্যাপাগিরি? আপনাদের আশীর্বাদে একটা চাকরি করছি। হাসছেন কেন? কিছু বলবেন? হ্যাঁ বলবো। আমি ডাকলে আসো না কেন? আমাকে কোনোদিন ডাকেননি, আর ডাকলেই বা যাব কেন? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের অনেক মণিমাণিক্যের একটি মানিক সত্যজিৎ রায়। তাঁর লেখা ৬টি ছোট গল্প নিয়ে আজকের নিবেদন হাফ ডজন সত্যজিৎ। হাফ ডজন সত্যজিতে শুনবেন পিকুর ডায়েরি, প্রতিকৃতি, সহযাত্রী, রন্টুর দাদু, প্রসন্ন স্যার ও ব্রজ বুড়ো। প্রথম গল্প পিকুর ডায়েরির গল্প পাঠে রূপম মণ্ডল। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। আমি ডায়েরি লিখছি। আমি আমার নতুন নীল খাতায় ডায়েরি লিখছি। আমি আমার বিছানার উপর বসে লিখছি। দাদুও ডায়েরি রোজ লেখে, কিন্তু এখন অসুখ করেছিল, তাই সেই অসুখটার নাম আমি জানি, আর নামটা করুণানী থম্বসী। বাবা ডায়েরি লেখে না, মাও ডায়েরি লেখে না, দাদাও না, খালি আমি আর দাদু। দাদুর খাতার চেয়ে আমার খাতা বড়। অনুকূল এনে দিয়েছে, বলল 20 পয়সা দাম। মা আগেই পয়সা দিয়েছে। আমি রোজ ডায়েরি লিখব, রোজ, যেদিন স্কুল থাকে না। আজ স্কুল নেই, কিন্তু রবিবার না, কিন্তু খালি আজ স্ট্রাইকের জন্য ছুটি। প্রায় স্ট্রাইকের জন্য ছুটি, বেশ মজা তাই জন্য। ভাগ্যিস লাইন টানা খাতা, তাই লেখা বেঁকে যাচ্ছে না। দাদা কিন্তু লাইন ছাড়াই সোজাই লেখে, আর বাবা তো লেখেই। বাবার কিন্তু ছুটি নেই, দাদারও নেই, মারও নেই। মা তো কাজ করে না অফিসে, বাড়িতে খালি কাজ। এখন মা নেই। মা হিতেশ কাকুর সঙ্গে গেছে, আর বলেছে আমায় একটা জিনিস দেবে, নিউ মার্কেট থেকে এনে দেবে। আজকাল মা খুব জিনিস দেয়। একটা পেন্সিল কাটার, একটা ডিসটাচ, তাতে খালি 3টেই বেজেছে। একটা হকি স্টিক আর একটা বল। ও, আর একটা বই, সেটা গ্রিম ফেয়ারি টেইল, তাতে অনেক ছবি। আজ কি আনবে তা সেটা ভগবান জানে। হয়তো বোধহয় ইয়ার গান টান, তাই তো বলেছি, দেখা যাক। ধিংরা একটা শালিক মেরেছে এয়ার গান দিয়ে। আমিও একটা চড়াই রোজ বসে রেলিংয়েই সেটাকে মারবো, টিপ করে, দম করে মরেই যাবে। কাল রাত্রিরে খুব জোরসে বোম ফাটলো। বাবা বলল বোম, মা বলল না না, গুলি, বোধহয় পুলিশ টুলিশ। না, বোম। আজকাল প্রায় দুমদুম আওয়াজ হয় জানলা দিয়ে। ওই যে গাড়ির হর্ন, এটা নিশ্চয়ই হিতেশ কাকুর। তাহলে নিশ্চয়ই মাই এলো। কাল মা এয়ার গান দিলেন নিউ মার্কেট থেকে, সেটা হিতেশ কাকু দিল। বলল, পিকু বাবু, আমি এটা দিলাম, কিন্তু তোমার মা কিন্তু নয়। হিতেশ কাকুর ঘড়ির একটা ব্যান্ড কিনেছে। ঘড়ির নামটা আমি বললাম টিস্ট,
আর হিতেশ কাকু বলল, টিশো, শেষের টিটা উচ্চারণ হয় না। আমার এয়ার গানটা খুব ভালো আর খুব বড়। একটা কৈটোতে ছড়া আছে অনেক, 100টারও বেশি। আমায় শিখিয়ে দিয়েছে হিতেশ কাকু। আমি মেরেছি এমনি আকাশে, আর অনুকূল চমকে গেল। চড়াইটা কাল আসেনি, আজও আসেনি। বদমাইশ আছে, কাল আসবেই আসবে। আর আমি তো রেডি হয়ে থাকবো। বাবা অফিস থেকে এসে বললেন, আবার বন্দুক কেন? তাতে কি? এমনিতেই দুমদাম লেগেই আছে, আবার কেন বন্দুক বাড়িতে? তাতে কি হয়েছে? ইউ হ্যাভ নো সেন্স। বাবা বললেন ইংরেজিতে, মাও ইংরেজিতে। মা খুব তাড়াতাড়ি, ঠিক সিনেমার মতো। আমি জেরি লুইস দেখেছি, আর ক্লিন্ট ইস্টউড। আর একটা হিন্দি, সেটা মিলোদিদের সঙ্গে। সেটাই ফাইটিং নেই। এইটা বোধহয় কলমে, আমার ফাউন্টেন পেনে বাবার সবুজ কালিটা, যেটা কুইন, সেটা ভরেছি। আজকে বাবার টেবিলে লিখছি বসে বসে ডায়েরিটা। টেলিফোন একটু আগেই কিরিং 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 হলো, আর আমি দৌড়ে এলাম, আর এসে হ্যালো বললাম। ওমা, দেখি বাবা। বাবা বললেন, হ্যাঁ আমি। মা নেই? না, মা নেই। কোথায় মা? মা হিতেশ কাকুর সঙ্গে সিনেমা, বড়দের যেটা সিনেমা, সেটা দেখতে গেছে, তাই মা নেই বলে কড়াক করে ফোনটা রেখে দিলেন। আমি আওয়াজ পেলাম। তারপর আমি একবার ডায়াল করলাম 174, আর তাতে টাইম বলল। আমি টাইম মাঝে মাঝে শুনি, কি যে বলে বুঝাই ছাই যায় না। আজ চড়াইটা এসেছিল। আমি জানলার ধারে এয়ার গান, আর চড়াইটা ঠিক এলো। আমি দম করে মারলাম, আর ছড়াটা দেয়ালে, ঠিংরার বাড়ির দেয়ালে দেখলাম একটা ফুটো। চড়াইটা খুব ভীষণ ভয় পেয়ে উড়ে পালিয়ে গেল। দাদা কাল ছাতে টিপ, দারুণ টিপ। ট্যাঙ্কের উপর দইয়ের একটা ভার, ছোট, খুব সবচেয়ে ছোট্ট ভার রাখলো, আর অনেক দূর থেকে টিপ করে দম করে, আর ভারটা টুকরো টুকরো কয়েকটা, আবার টুকরো রাস্তায় গিয়ে পড়লো। যদি কারো মাথায় টাথায় লাগে তাহলেই হয়েছে, আমি বললাম। দাদা অনেক বড় আমার চেয়ে, 12 বছর, তাই দাদার টিপ। দাদা কলেজে পড়ে, আর আমি স্কুলে। তো দাদা রোজ বাইরে বার, আর আমি তো বাড়িতেই থাকি। মাঝে মাঝে খালি সিনেমা দেখি, আর সিএলটি একটা দেখেছি। দাদা তো কাল অনেক রাত্রির ফিরেছে, আর তাই বাবা তো খুব বকলেন। দাদাও খুব জোরসে বলল কথা। আমার ঘুম ভেঙে গেছে, এত জোরসে একটা। তাই খুব ভালো স্বপ্ন আর শেষ হলোই না। দেখছিলাম টকবক টকবক খুব জোরসে যাচ্ছি ঘোড়ায়, আর ঠিংরা আমাকে ধরতেই পারছে না। আর হিতেশ কাকু আমাকে নতুন বন্দুক, সেটা রিভলভার দিয়েই বলল, এটার নাম ফিশো। আর দাদু একটা কাউবয়, বলছে, দাদু ভাই চলো যাই ভিক্টোরিয়া মেমোরিয়া। আর তখনই স্বপ্নটা ভেঙে গেল। এবার যাই একটু বাথরুমে। কাল আমাদের বাড়িতে একটা পার্টি ছিল, কিন্তু আমার জন্মদিন না, কিন্তু এমনি পার্টি। সবাই খালি বড়রা, তাই আমি যাইনি। খালি মাঝে মাঝে একটু খালি দেখছিলাম। খালি বাবার বন্ধু আর মার বন্ধু, কিন্তু দাদারও বন্ধু না। দাদা নেই, পরশু কিংবা তরশু থেকেই নেই। তা জানি না কোথায়। দাদা তো পলিটিক্স করে, তাই হোপলেস। বাবা খালি খালি বলে, আর মাও বলে।
মা তো বারণ করে, তাই আমি পার্টিতে যাই না। কিন্তু কাল 3টে সসেজ খেয়েছি আর একটা কোকা-কোলা। একজন সাহেব ছিল, সে খুব জোরে হাসে, হো 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 হো, হা 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 হা। আর একজন মেম সাহেব, আর মিস্টার মেনান আর মিসেস মেনান, আর শিখ একজন নিশ্চয়ই। আমি পাগড়িতেই বুঝে গেছি। একবার আমি ঘর থেকে শুনলাম খুব জোরে হাসলো সবাই। একবার মা চলে এলো ঘরে, আর সে বাথরুমে গেল, আর আয়নায় একবার দেখলো। আর একবার একজন মেয়ে বাথরুমে গেল। মিসেস মিনান আর খুব জোরে তার সেন্টের গন্ধে একটা নতুন সেন্ট, কিন্তু মার সেটা নেই। আর একবার মা এলো আর বলল, এ কি শোনা, জেগে আছো? ঘুমো ঘুমো। একে একে ভয়। কিসের ভয় বোকা ছেলে? ঘুমো, 11টা বাজে, চোখ বোঝ। আপনি ঘুম। দাদা কোথায় মা? ঢের হয়েছে, ঘুমো বলে চলে গেল। বাবা কিন্তু আসেনি ঘরে। বাবা মা এখন খুব ঝগড়া ইংরেজিতে করে, আর মাঝে মাঝে বাংলা। কিন্তু পার্টিতে তো ঝগড়াই না, তাই পার্টি ভালো। পার্টিতে খালি ডুং। আর একদিন একজন বমি করলো, মা বলল অসুখ। আমাকে কিন্তু অনুকূল বলেছে মত, তাই আমাদের ফ্রিজের ভিতর আছে, আর খালি হলে জল রাখে ঠান্ডা। আর যখন গন্ধ থাকে মাঝে মাঝে মা তখন বকে শুকতে ওকে, বলল, আচ্ছা করকে ধোতা নেই মেম সাহেব। মেম সাহেব কেন বলে মাকে? মা কি মেম নাকি? আর মা কি সাহেব নাকি? খুব মজার ব্যাপারটা। তারপর তো ঘুম এলো। কখন যে এসে যায় ঘুম কেউ জানে না। দাদু বলে মরে গেলেই নাকি লম্বা ঘুম, আর খালি স্বপ্ন, আর যা দেখতে চাই তাই স্বপ্ন খালি। আমার ডায়েরিটা একটা জায়গায় যেখানে লুকিয়ে রাখি, কেউ জানে না, কিন্তু সেটা আমাদের পুরনো গ্রামোফোন। সেটা হাত দিয়ে দম দেয়, আর যেটা আর কেউ বাজায় না, কারণ নতুনটা তো ইলেকট্রিকে আর লং প্লেন বাজে, তাই আর পুরানোটা বাজায় না। সেটার মধ্যেই ডায়েরিটা, আর তাই কেউ জানে না যে আমি ডায়েরি লিখি। আমি তো অনেক লিখি, তাই আমার আঙুলটায় একটু ব্যথা। তাই মা যখন নখ কাটছে আমি বললাম, আ। কি হয়েছে, ব্যথা নাকি? না না, তাহলে যে জেনেই যাবে মা আমি ডায়েরি লিখি। ডায়েরি দাদু বলেছে যে কেউ কাউকেই দেখাবে না, খালি নিজে লেখে, আর পরে খালি নিজেই, আর কেউ না। আমার 6টা আর 22টা আছে, আমি গুনেছি। কিন্তু চড়াইটা খুব বদমাইশ, আসেইনি আর। আমি ছাতে খালি ট্যাঙ্কে গুলি মারি, টং টং আওয়াজ হয়, আর ছোট ছোট গোল 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 দাগ হয়ে যায়। তাহলে ভাবছি পায়রাই মারব। পায়রারা চুপচাপ খুব বসে থাকে আর হাঁটে, আর বেশি ওড়ে না। দাদা 5 দিনে তো আসেনি। দাদার তাই ঘরটাই খালি, আর আলনায় একটা শার্ট, সেটা সাদা, আর একটা নীল প্যান্ট ঝুলছে খালি, আর বইটই সব। কাল আমি যখন বুদবুদ করছিলাম খুব বড় একটা, তখন ঠিক শুনলাম ট্রন পেলাম, আর বললাম, হিতেশ কাকু। ডার্লিং, তুমি ধিংরার বাড়ি যাও না? আজ ধিংরার তো ছুটি। ধিংরা আমার কানের পাশে যেটা ঝুলপি, খালি উপরে টানে আর ব্যথা লাগে, তাই যাব না। তাহলে ছাতে এয়ার গানটা নিয়ে। তাহলে পায়রা মারবো? ছি ছি ছি, তা কেন? এমনি মারো আকাশে। যাও। আকাশে আবার কোথায় টিপ করব? তাহলে অনুকূলের কাছে যাও না। অনুকূল তো তাসই খেলে, আর দারোয়ান আর সুখদেও আর একটা লোক, সব তাস খেলে। আমি তাই কোথাও যাব না।
আর মা তখনই ঠাস করে একটা মারল জোরছে। তাই আমি খাটের ডান্ডায় আমার ধাক্কায় লেগে গেল। আমি একটু কাঁদলাম, কিন্তু বেশি না, একটু। আর তারপর তো মা চলে গেল, আর আমি আরেকটু কাঁদলাম, বেশি কিন্তু না। আর তারপর ভাবলাম কি তাহলে করি। তারপর ভাবলাম ফুজে গিয়ে দেখা যাক কি আছে, দেখি দুটো লেডি কিনি। সেটা সব খেলাম। তারপর তো বোতল থেকে ঢক 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 একেবারে গ্লাসেই ঢালিনি। তারপর একটা ইলাস্ট্রেট উকলি, সেটা বাবার টেবিলে দেখলাম। তাতে ভালো ছবি টবি নেই, খালি একটা ডনেল ডাক। তারপর বারান্দায় দৌড়ালাম, আর একটা হাই জাম্প, একটা মোড়ার উপর দিয়ে একটা আগে ছোট, সেটা খুব সহজ। আর তারপর বড়টা, সেটা একবার খ্যাচ করে লাগলো, তাই দেখলাম ছড়ে গেছে আর একটু একটু রক্ত। তাই বাথরুমে তো ডেটল ছিল। ডেটল লাগে না, কিন্তু ডিনার আইডিনে লাগে, তাই ডেটলই দিলাম। আর তখনই দৌড়ে দেখলাম জেট ট্রেনটা খুব জোরসে চলে গেল। বাবা যখন গেল জেঠে, তখন দমদমে আমি গেলাম। আর বাবা লন্ডন থেকে একটা ইলেকট্রিক সেভা আনলো, সেটা নিজের। আর আমার জন্য জুতো দুটো আর একটা আস্টন্ট, সেটা খেলার, কিন্তু খুব বড়। সেটা তো রনিদা খারাপই করে দিল। আমি আবার আজকে ডায়েরি লিখছি। আমার ছড়রা ফুরিয়ে গেছে। আর পায়রাটার গায়ে কেন লাগলো না? নিশ্চয়ই বন্দুকটা বাজে। তাহলে আমি ভাবছি এটাকে ফেলেই দেব। তাহলে দাদার ড্রয়ারে আজ একটা দেখলাম টেক্কা দেশলাই। তাহলে দাদা তো সিগারেট খায় নিশ্চয়ই, না হলে কেন দেশলাই? কিন্তু দাদা হাসেনি। কোথায় গেছে ভগবান জানে, কি বোধহয় ভগবানও জানে না। যদি এবার মা যদি যায়, তাহলেই মুশকিল। একবার কাল রাত্রিরে মা বললেন বাবাকে যে চলে যাবে। আমি তো দুপুরে ঘুমিয়েছিলাম একটু, তাই জেগেছিলাম চোখটা জোরসে বন্ধ করে। তাই মা জানে পিকু তো ঘুমোচ্ছে, আর বাবাও ভাবছিলেন তাই ওরা খুব জোরসে কথা বলছিলেন। এখন বাড়িতে আমি আর দাদু খালি, আর অনুকূল বোধহয় নিশ্চয়ই তাস খেলছে। আর তাই বাড়ির ভেতরে আর কেউ নেই, খালি আমি আর দাদু। দাদু নিচে থাকে। দাদু ডক্টর ব্যানার্জি তো বলেছিলেন সিঁড়ি দিয়ে ওঠা না। দাদুর তো কোনোটারই থম বসি, তাই দাদুর তাই একটা ঘন্টা, সেটা নিয়ে যদি টিং 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 করলেই শোনা যায়। আজ একবার তাই শুনলাম দাদু বাজাচ্ছে। তখন আমি জানলা দিয়ে থুতু ফেলছিলাম, আর তখনই টিং 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 শুনলাম, আর তখনই বুঝলাম যে এটা দাদু। তখন আমি আরো 4টে থুতু ফেললাম, একটা পাঁচিলের ওদিকে। আর তারপর ভাবলাম যে যাই, দাদু ডাকছে। আর গেলাম সিঁড়ি দিয়ে। দুম দুম, কাঠের তো সিঁড়ি, তাই দুম দুম আওয়াজ হয়। গিয়ে দেখি চুপচাপ দাদু শুয়ে আছে, আর কিন্তু ঘুমোচ্ছে না। তাই বললাম, দাদু কি ব্যাপার? কিন্তু দাদু কিচ্ছু বলল না, খালি উপরের দিকেই দেখছে। পাখাটার উষা ফ্যানটার দিকে। দাদুর ঘরেই খালি উষা, সবই তো জিএসি। আর তখনই আবার টেলিফোনটা শুনলাম বাজলো। তাই দৌড়ে এসে উপরে এলাম। তখন অনেকবার বেজেছে। বললাম, हेलो मिस्टर शर्मा है? शर्मा टर्मा नहीं है, रॉन्ग नंबर বলে কড়াক করে রেখে দিলাম। আর তারপর দৌড়েতে খুব হাঁপিয়েছি, তাই সোফায় গিয়ে শুলাম আর পাটা তুলেই দিলাম। মা তো নেই, তাই পাটা তুলেই দেখলাম ময়লা, কিন্তু মা তো নেই।
আর এখন আবার আমার বিছানাতেই লিখছি ডায়েরি। আর পাতাই কিন্তু নেই, এখন আর কেউ নেই, খালি আমি আর দাদু। আর একটা খালি মাছি আছে, খালি খালি আসছে, জ্বালাতন, ভারী বদমাইশ মাছিটা। আর বাস, এইবার পাতা শেষ, খাতা শেষ, বাস শেষ। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে হাফ ডজন সত্যজিতের প্রথম গল্প পিকুর ডায়েরি। এবারে শুনবেন প্রতিকৃতি। গল্প পাঠে আর্য জানা, প্রধান ভূমিকায় দেবদূত ঘোষ। রঞ্জন পুরকায়স্থ কলকাতার একজন নামকরা চিত্রকর। শুধু কলকাতা কেন, তার খ্যাতি পশ্চিম বাংলার বাইরে সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়েছে। বোম্বাই, মাদ্রাজ, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে তার আঁকা ছবির প্রদর্শনী হয়ে গেছে। ছবি বিক্রি করেই পুরকায়স্থ মশাইয়ের রোজগার, এবং সেই রোজগার রীতিমতো ভালো। গত মাসেই বোম্বাইতে তার একখানা অয়েল পেন্টিং ৩৫,০০০ টাকায় বিক্রি হয়েছে। পুরকায়স্থ মশাইয়ের আঁকার ঢং যাকে বলে আধুনিক, তার সঙ্গে বাস্তব জগতের সাদৃশ্য সামান্যই পাওয়া যায়। তার মানুষগুলিকে মনে হয় অক্ষম কারিগরের হাতের তৈরি পুতুল, গাছগুলিকে মনে হয় খ্যাংরা কাঠির ঝাঁটা, আকাশের মেঘগুলিকে মনে হয় ভাসমান মাংসপিণ্ড। আর তার পশুপক্ষীর সঙ্গে প্রকৃতি বা চিড়িয়াখানার মিল নেই। কিন্তু আজকাল এই রীতিতেই শিল্পরসিকরা অভ্যস্ত, তাই এমন ছবি এঁকেও পুরকায়স্থ রোজগারে কোনো খামতি নেই। কিন্তু সেই সঙ্গে এটাও জুরি যে মানুষের প্রতিকৃতি বা পোর্ট্রেট আঁকার ব্যাপারেও পুরকায়স্থের জুরি মেলা ভার। এখানে তিনি আধুনিক রীতি ব্যবহার করেন না। ছবি দেখলে মানুষ বলেই মনে হয়, এবং যার ছবি আঁকা হয় তার সঙ্গে চমৎকার সাদৃশ্য পাওয়া যায়। এই পোর্ট্রেট আঁকতেও রঞ্জনবাবুকে মাঝে মাঝে হিল্লি দিল্লি করতে হয়, এবং এতেও তার রোজগার হয় ভালোই। প্রমাণ সাইজের একটি অয়েল পেন্টিংয়ে তিনি ১৫,০০০ টাকা করে নেন। ইচ্ছে আছে আগামী বছর থেকে সেটা ২৫-এ তুলবেন। ফটোগ্রাফির যুগেও যে কোনো কোনো ধনী ব্যক্তিরা নিজেদের ছবি আঁকাতে ভালোবাসে, সেটা রঞ্জনবাবুর ক্ষেত্রে বারবার প্রমাণ হয়ে গেছে। এক রবিবার সকালে রঞ্জনবাবুর রিচি রোডের সুসজ্জিত ফ্ল্যাটে এক ব্যক্তির আগমন হল। দেখেই বোঝা যায় ইনি অর্থবান। লম্বা দশাশই চেহারা, পরনে র সিল্কের স্যুট, হাতের ৫ আঙুলে আংটি, চেহারায় ব্যক্তিত্বের ছাপ পরিষ্কার। ভদ্রলোক বললেন তার নাম শ্রীবিলাস মল্লিক। মল্লিক মশাইয়ের শখ রঞ্জন পুরকায়স্থকে দিয়ে নিজের একটি পোর্ট্রেট আঁকেন, এবং সেটি হবে লাইফ সাইজ পূর্ণাঙ্গ পোর্ট্রেট। তার জন্য যা খরচ লাগে তা তিনি দিতে রাজি আছেন। রঞ্জনবাবু ভদ্রলোকের নাম শুনে চিনলেন তিনি কলকাতার সবচেয়ে অর্থবান ব্যবসায়ীদের অন্যতম। জিজ্ঞেস করলেন শ্রীবিলাস মল্লিক, কত মূল্য লাগবে? ৫০,০০০। সোজাসুজি বললেন রঞ্জন পুরকায়স্থ। খদ্দের এক কথায় রাজি। রঞ্জনবাবুর হাতে একটা অসমাপ্ত ছবি ছিল, একটা বড় পেন্টিং, যেটা শেষ করতে লাগবে আরো ৭ দিন। সেই হিসেব করে মল্লিক মশাইকে দিনক্ষণ বলে দিলেন শিল্পী। সঙ্গে বললেন, রোজ সকালে ৯টায় ১ ঘন্টার জন্য সিটিং দিতে হবে। বেশ, ছবি শেষ হবে কত দিনে? দিন ১৫। ভেরি ওয়েল, সেটেলড। আপনার আগাম কিছু লাগবে কি? না, আগে না। কোনো বড় কাজে হাত দেওয়ার আগে রঞ্জনবাবু তার গুরুর কাছ থেকে আশীর্বাদ নিতেন। বাবাজির নাম সরলানন্দ স্বামী। ১০ বছর আগে রঞ্জনবাবু এনার শিষ্যত্ব গ্রহণ করেছেন। অনেক ব্যাপারেই
এর পরামর্শ নেন। স্বামীজিও তাঁর শিষ্যকে খুবই স্নেহ করেন। ভদ্রলোকের অনেক ক্ষমতা, তার মধ্যে ভবিষ্যৎবাণী একটি। শিষ্যের কাছে সব শুনে টুনে মিনিট তিনেক ধ্যানস্থ থেকে স্বামীজি বললেন, সংকট আছে। কি সংকট স্বামীজি? অনেক বিপত্তি। এ কাজটা নিয়ে তুই ভালো করিসনি। ও, তবে কি ভদ্রলোককে বারণ করে দেব? দাঁড়া। বাবাজি আবার চোখ বুজলেন আর বসে বসে আগু পিছু দুলতে লাগলেন। প্রায় 5 মিনিট এইভাবে চলার পর বাবাজি আবার চোখ খুললেন। রঞ্জনবাবু উৎকণ্ঠিত চিত্তে গুরুর দিকে চেয়ে আছেন। গুরু বললেন, শেষ পর্যন্ত সব বিপত্তি উতরে সাফল্যই দেখতে পাচ্ছি। না, লেগে পড় কাজে। রঞ্জন পুরকায়স্থ পরম নিশ্চিন্তে বাবার পদধূলি নিয়ে তাঁর কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। শনিবার 7ই মাঘ শ্রীবিলাস মল্লিকের পোর্ট্রেট আঁকার কাজ শুরু হল। মল্লিক মশাই আমোদে মানুষ, আগেই জেনে নিলেন মাঝে মাঝে কথা বলা চলবে কিনা। সচরাচর এ ব্যাপারে পুরকায়স্থ অনুমতি দেন না, কিন্তু এত বড় খদ্দেরের বেলা তাকে হ্যাঁ বলতে হলো। তবে ঘাড় ঘোরানো চলবে না, কথা বললে একদিকে, হ্যাঁ, অর্থাৎ আমার এই ডান কাঁধের দিকে চেয়ে বলতে হবে। ক্যানভাসে চারকোলের প্রথম টান যখন পড়ল তখন সকাল 9:15। দিনে দিনে ক্যানভাসে শ্রীবিলাস মল্লিকের চেহারা ফুটে উঠতে লাগল। অত্যন্ত নিপুণ শিল্পী, তাতে সন্দেহ নেই। তবে এই অবস্থায় তার কাজ দেখার লোক একমাত্র শিল্পী নিজেই। যার ছবি আঁকা হচ্ছে তিনি দেখবেন ছবি একেবারে শেষ হলে। এই শর্তটার কথা আগে বলা হয়নি। মল্লিক মশাইও এই শর্তে আপত্তি করেননি। 12 দিনের দিন পোর্ট্রেট যখন প্রায় হয়ে এসেছে তখন সিটিং দেওয়ার মাঝখানে আধ ঘন্টার মাথায় শ্রীবিলাস মল্লিক বলে উঠলেন, তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। রঞ্জনবাবু কাজ থামিয়ে দিয়ে বললেন, আপনি তাহলে বাড়ি চলে যান, আর তো প্রায় হয়ে এসেছে। কাল সুস্থ বোধ করলে আবার আসবেন, কেমন? কিন্তু পরদিনও সুস্থ বোধ করলেন না শ্রীবিলাস মল্লিক। শুধু তাই নয়, তার জ্বর এলো প্রায় 103 ডিগ্রি। 3 দিনের দিন বোঝা গেল ব্যারাম গুরুতর, নার্সিংহোমে চালান দিতে হবে রোগীকে। রঞ্জন পুরকায়স্থ ইজেল থেকে পোর্ট্রেট নামিয়ে পাশে সরিয়ে রেখে একটা আনকোরা নতুন ক্যানভাস চাপিয়ে তাতে আধুনিক ঢঙে একটি ল্যান্ডস্কেপ শুরু করলেন। 1.5 মাস নার্সিংহোমে থেকে ব্যারামমুক্ত হয়ে শ্রীবিলাস মল্লিক যখন বাড়ি ফিরলেন তখন তাঁর চেহারার সঙ্গে আগের চেহারার কোনো মিলই নেই। ওজন 90 কিলো থেকে নেমে হয়েছে 72 কিলো। গাল বসে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে। রঞ্জন পুরকায়স্থকে খবর পাঠালেন, ছবি এখন থাক, চেহারা আরেকটু ভালো হলে আবার নতুন করে সিটিং দেওয়া যাবে। 1 মাস পরে শ্রীবিলাস মল্লিকের চেহারা আরেকটু ভদ্রস্থ হল। তবে আগের চেহারার সঙ্গে এখনো কোনো মিল নেই। মল্লিক বললেন, এই অবস্থাতেই আবার নতুন করে ছবি আঁকা হোক। ডাক্তারেরা তাকে ডায়েট কন্ট্রোল করতে বলেছেন, তাই 80 কিলোর চেয়ে ওজন আর তার বাড়বে না। রঞ্জন পুরকায়স্থ ইজেলে আবার নতুন ক্যানভাস লাগালেন। মল্লিক মশাইয়ের জামা কাপড় আবার সবই নতুন করে খাটো করে করতে হয়েছে। তবে এটা ঠিকই যে মানুষটাকে এখন দেখলে আর অসুস্থ বলে মনে হয় না। 4 দিন আঁকার পর একদিন বিকেলে রঞ্জনবাবু তার ফিয়াট গাড়িতে করে নিউ মার্কেট গিয়েছিলেন একটু বাজার করতে। বাড়ি ফেরার পথে পার্ক স্ট্রিটের মোড় ছাড়িয়ে খানিক দূর যেতেই একটা মিনি বাস দ্রুত বেগে বেপরোয়াভাবে এসে তার গাড়ির ডান দিকে মারল ধাক্কা। গাড়ি তো ড্যামেজ হলই, সেই সঙ্গে রঞ্জনবাবুর ডান হাতটাও গুরুতরভাবে আঘাত পেল। হাসপাতালে গিয়ে এক্সরে করে দেখা গেল কনুই গেছে, কবজি গেছে, আর বুড়ো আঙুলটা গেছে। প্লাস্টারে 2 মাস থেকে
যা দাঁড়ালো তাতে এইটুকুই বোঝা গেল যে রঞ্জন পুরকায়স্থ তাঁর অঙ্কনের দক্ষতা আর কোনোদিনই ফিরে পাবেন না। যত গোলমাল ওই বুড়ো আঙুলে, তর্জনী আর মাঝের আঙুলে তুলি বেঁধে ছবি এঁকে মডার্ন আর্ট হয়, কিন্তু স্বাভাবিক পোর্ট্রেট হয় না। রঞ্জনবাবু এতই ঘা খেলেন যে তিনি কাজকর্ম ছেড়ে কিছুকালের জন্য তীর্থ ভ্রমণে চলে গেলেন। 3 মাস কাশী, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝুলা ঘুরে বাড়িতে ফিরে ওই 2 আঙুলেই আবার ছবি আঁকা শুরু করলেন। তার ফলে কাজ ঢিমে হয়ে গেল, ছবির চেহারাই পাল্টে গেল। এ ছবির জন্য আর 30-35 হাজার টাকা চাওয়া যায় না। রঞ্জনবাবু বুঝলেন যে তাকে আবার নতুন করে বাজার তৈরি করতে হবে। ইতিমধ্যে শ্রীবিলাস মল্লিক তার খোঁজ নিয়েছেন, তাকে সমবেদনা জানিয়েছেন এবং আক্ষেপ জানিয়েছেন যে পুরকায়স্থ মশাইয়ের করা একটি পোর্ট্রেট তাঁর বাড়িতে রইল না। আরো 3 মাস পরিশ্রম করে 2 আঙুলে তুলি চালিয়ে রঞ্জন পুরকায়স্থ মোটামুটি একটা নিজস্ব স্টাইল উদ্ভব করেছেন এবং ক্রমে তাঁর আঁকার কদর বাড়ছে। এর মধ্যে একদিন রবিবার সকালে চাকর এসে তার স্টুডিওতে খবর দিল যে একজন ভদ্রলোক পুরকায়স্থ মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। একে আপনি চেনেন? বলল চাকর। রঞ্জনবাবু নিচে নেমে এলেন। বৈঠকখানায় ঢুকে তার চক্ষু চরক গাছ। তিনি কি স্বপ্ন দেখছেন? তার সামনে দাঁড়িয়ে আছেন তার সেই দশাশই বপু এবং হুবহু আগের সেই চেহারা নিয়ে শ্রীবিলাস মল্লিক। কি ব্যাপার বলুন তো? কিছুই না, আমি অত্যন্ত ভোজনপ্রিয় মানুষ। ওই ডাক্তারের কথা রাখতে পারলাম না, ওই ডায়েট কন্ট্রোল আমার দ্বারা হলো না, বুঝলেন? তাই দেখতে দেখতে আগের চেহারায় এসে গেছি। আমার সেই ছবিটা নষ্ট করে ফেলেননি তো? না না, মোটেই না। তবে তাতে 2-1 আঁচড় দিতে হবে, সেটা আমি 2 আঙুলেই করে দেব। আপনি একবার কাল সকালে ঘন্টাখানেকের জন্য আসুন। আসতে পারবেন? বিলক্ষণ বিলক্ষণ। আপনার রেটটাও এতদিনে নিশ্চয়ই বেড়েছে। ওই পোর্ট্রেটের জন্য যা দর ধরা হয়েছিল, আমি এখন তার চেয়ে কিছু বেশি দিতে চাই। আশা করি আপনার কোনো আপত্তি হবে না। না। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে হাফ ডজন সত্যজিতের দ্বিতীয় গল্প প্রতিকৃতি। এবারে শুনবেন সহযাত্রী। গল্প পাঠে আর্য জানা, প্রধান ভূমিকায় দেবদূত ঘোষ। ত্রিদীপবাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময়টা কেটে যায়। কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাওয়া, কাজের জন্যই যেতে হয় 2 মাসে অন্তত একবার। একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী তিনি, হেড অফিস দিল্লিতে। প্লেনটা একদম পছন্দ করেন না ত্রিদীপবাবু। অতীতে একবার ল্যান্ডিংয়ের সময় কানে তালা লেগে গিয়েছিল, সেই তালা ছাড়াতে তাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল। সেই থেকে তিনি ট্রেনেই যাতায়াত করছেন। কলকাতায় তাঁর বাড়িতে খালি তাঁর স্ত্রী আছেন। একটি মাত্র মেয়ের বিয়ে হয়েছে গত মাসে। ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে। আপিস আর বাড়ি, এই দুটোর মধ্যেই ত্রিদীপবাবুর গতিবিধি। অন্তরঙ্গ বন্ধু বলতে বিশেষ কেউ নেই, তবে কাছেই রডন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মাঝে আসেন গল্পগুজব করতে। ত্রিদীপবাবুরাও তাঁদের বাড়িতে মাঝে মাঝে যান। হাতের বইটা বন্ধ করে রেখে দিলেন ত্রিদীপবাবু, একেবারে অপাঠ্য। এবারে হয়তো ঘুমিয়ে সময় কাটিয়ে দিতে হবে। ঘরে আরো 3টি বার্থে 3 জন লোক, তার মধ্যে তার পাশের লোয়ার বার্থের ভদ্রলোকটি ছাড়া অন্য 2 জনই অবাঙালি। বইটা রেখে ত্রিদীপবাবু তার পাশের বার্থের দিকেই চেয়েছিলেন। তার ফলে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল।
মোটামুটি তারই বয়সী হবেন, মাঝারি রং, চুলে এর মধ্যেই অল্প পাক ধরেছে। ভদ্রলোক বোধহয় আলাপের জন্য উৎসুক হয়েছিলেন, কারণ দৃষ্টি বিনিময় হতেই তিনি একটা প্রশ্ন করে বসলেন। আপনি দিল্লিতে থাকবেন কদিন? ত্রিদীপবাবুর কথা বলতে আপত্তি নেই, কারণ সত্যি বলতে কি তার এখন আর কিছুই করার নেই। বললেন, 2 দিন, বুধবার ফিরে আসব। আমারও ঠিক একই ব্যাপার। আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি? আগে হ্যাঁ। আমি ওই একই ব্যাপার। আমার হলো বিজ্ঞাপনের কারবার, দিল্লিতে হেড অফিস। আমাদের অফিসের নাম শুনে থাকতে পারেন, এভারেস্ট অ্যাডভার্টাইজিং। হ্যাঁ শুনেছি, আমার এক শালা এক সময় ওখানে চাকরি করত। ও আইছি, কি নাম বলুন তো? অমরেশ চ্যাটার্জি। ও, তাকে তো খুব চিনতুম। সে দিব্যি ছিল, বেশ করিতকর্মা ছেলে। বেটার অফার পেয়ে চলে গেল। এখন আমার নামটা আপনাকে বলা হয়নি, সঞ্জয় লাহিড়ী। আমার নাম ত্রিদীপ ব্যানার্জি। আপনাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছিল। তা হতে পারে। আচ্ছা, আপনি কি গান বাজনা শুনতে যান? তা ওস্তাদি গান বাজনা মাঝে মাঝে যাই। গত মাসে কলা মন্দিরে গেলেন কি ওই আমজাদ খাঁর শরৎ শুনতে? হ্যাঁ তা গিয়েছিলাম বটে। আপনিও গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ, তাহলে ওখানেই দেখেছি। খাসা বাজিয়েছিল সেদিন। হ্যাঁ, আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে। তো ওই ভিডিওর দৌলতে সিনেমায় যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। ওই গান বাজনাই শুনতে যাই মাঝে মাঝে। তাছাড়া সিনেমা গেলেও হাউসের যা দুর্দশা, মাটিতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা গরম। যা বলেছেন, অথচ ইয়াং বয়সের ওই লাইট হাউস, মেট্রোর কথা ভেবে দেখুন। হ্যাঁ, ওসব দিন চলে গেছে। মনে আছে কলেজ থেকে মাঝে মাঝে চলে আসতুম চৌরঙ্গি, মেট্রোর সামনে গিয়ে দাঁড়াতুম, ঠান্ডা একবারে প্রাণটা জুড়িয়ে যেত। আমারও ওই হ্যাবিট ছিল। দেখো, ঠান্ডা বলতে মনে পড়লো, দার্জিলিং আর সে দার্জিলিং নেই। সেই জন্যই তো এবার আমরা মানালি গেলাম। আগে 3 বছরে অন্তত 2 বার করে দার্জিলিং যেতাম। আমরাও। কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য তো আর কোথাও নেই। ওই একটা জিনিস পুরনো হবার নয়। হ্যাঁ, আর আধুনিক সভ্যতাও ওর কোনো পরিবর্তন করতে পারবে না। মোগল সরাইতে দুজনে ভাড়ে চা খেলেন, কথা আরো চলল। ত্রিদীপবাবুর বেশ লাগছিল সঞ্জয় বাবুকে। এই দেখুন, একটা আসল প্রশ্নই করা হয়নি। আপনি থাকেন কোথায়? লি রোড। লি রোড? কত নম্বর লি রোড? 3 নম্বরে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকে। আমার বাড়ির নাম্বার 7/1। না, আমি ডায়েরিতে নোট করে নিচ্ছি। কলকাতায় ফিরে গিয়েও আলাপটা চালু রাখবার ইচ্ছে হতে পারে তো। তা তো বটেই। দিল্লিতে এসে অবশ্য দুজনে যে যার পথ ধরলেন। দুজনেই হোটেলে থাকবেন, তবে 2 হোটেলে দুস্তর ব্যবধান। সঞ্জয়বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগে হাত নেড়ে বলে গেলেন, আশা করি কলকাতায় গিয়েও দেখা হবে। দিল্লির মিটিং সেরে কলকাতায় ফিরে এসে ত্রিদীপবাবু তার কাজের বাঁধা ছকের মধ্যে পড়ে গেলেন। স্ত্রী শিপ্রাকে একবার সঞ্জয়বাবুর কথা উল্লেখ করেছিলেন। এইসব আলাপগুলো ভারী মজার। ওই একদিন, ওই একটি দিনের জন্য ব্যাস। কিন্তু ওই একদিনেই কত কথা, কত আলোচনা। তারপর যে যার নিজের জগতে চলে যাও। দ্বিতীয়বার আর দেখা হয় না। ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি, কারণ কলকাতায় ফেরার 3 সপ্তাহের মধ্যেই সঞ্জয়বাবু এক রবিবারের সন্ধ্যায় এসে হাজির, হাতে বাক্সে মিষ্টি। কি দেখলেন তো, আলাপটাকে গেঁজে যেতে দিলুম না। ভালো আছেন? হ্যাঁ, আসুন আসুন, বসুন। টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল, কিন্তু ত্রিদীপবাবুর তাতে আক্ষেপ নেই, কারণ সঞ্জয় লাহিড়ীর আশাটা তিনি পছন্দই করলেন। ত্রিদীপবাবু বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন সঞ্জয়বাবুকে।
আচ্ছা, আজ থেকে তুমিতে চলে গেলে হতো না? তাতে আমার কোনোই আপত্তি নেই। ভেরি গুড। বেশ বাড়ি তোমার। কদিন আছো এখানে? বছর 7 হলো। তুমি কোথায় থাকো? এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই মিডলটন রো 25 নম্বর। আই সি। আসছে শনিবার যাচ্ছ কি? রবীন্দ্র সদনে। ভীমসেন যোশীর গান আর চৌরাসিয়ার বাঁশি। ইচ্ছে তো আছে যাবার। উদ্যোক্তারা 2খানা টিকিটও পাঠিয়েছেন। চলো, তারপর চলো ক্যালকাটা ক্লাবে খাওয়া যাক, আমরা 4 জনে। আমি তো মেম্বার নই। তাতে কি হয়েছে, তোমরা যাবে আমার গেস্ট হয়ে। তা বেশ তো, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তুমি এখনো মেম্বার হওনি কেন? এই বেলা হয়ে পড়ো, দেখবে হয়তো অনেক পুরনো বন্ধুর সাক্ষাৎ পেয়ে যাবে। হ্যাঁ, তা তো হতেই পারে। হ্যাঁ, আমার তো তাই হলো। 3 স্কুলের বন্ধু, 30 বছর পর দেখা। আমরা হচ্ছি 1960 ব্যাচ, মিত্র ইনস্টিটিউশন। সেই সব পুরনো দিনের পুরনো শিক্ষকদের কথা হচ্ছিল। আরও মিনিট 15 থেকে কলকাতা ট্রাফিক জ্যাম, লোডশেডিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদীপবাবুর স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয়বাবু উঠে পড়লেন। আমার আবার ওই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, বুঝলে। তোমার বাড়ি পথে পড়লো, তাই একবার না এসে আর পারলুম না। এবার কিন্তু ভাই তোমার আসার পালা, ওই 25 নম্বর মিডলটন রো। না এলে কিন্তু আমি আর আসছি না। যাব, নিশ্চয়ই যাব। আসি তাহলে, গুড নাইট। ত্রিদীপবাবু দরজাটা বন্ধ করে দিয়ে বসবার ঘরে ফিরে এলেন। আশ্চর্য, তার এখনো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। তিনিও যে ওই একই স্কুলের একই ক্লাসের ছাত্র ছিলেন। সঞ্জয় ওরফে ফটিক লাহিড়ী ছিলেন ক্লাসের 1 নম্বর বিচ্ছু, আর ত্রিদীপ ব্যানার্জির পরম শত্রু, কারণ ত্রিদীপ ওরফে দিবু ছিল ভালো ছেলের দলে। কি অদ্ভুত পরিবর্তন হয়েছে ফটিকের! এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায়? বেশ কিছুক্ষণ ভেবে ত্রিদীপবাবু স্থির করলেন যে সঞ্জয় আজ আর সেই সঞ্জয় নেই, একেবারে নতুন মানুষ হয়ে গেছে। আর তাকে যখন ত্রিদীপবাবুর ভালোই লেগেছে, তখন বন্ধুত্বে কোনো আপত্তি নেই। তবে এটা ঠিক যে ত্রিদীপবাবু কখনো বলবেন না যে তিনি সঞ্জয়ের সঙ্গে এক ক্লাসে পড়তেন। সেই অতীতকে চাপা রাখাই ভালো। আজ যেটা সত্যি সেটাকেই মানতে হবে। ত্রিদীপবাবু টিভিটা চালু করে দিলেন। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে হাফ ডজন সত্যজিতের 3য় গল্প সহযাত্রী। এবারে শুনবেন রন্টুর দাদু। গল্প পাঠে আমি প্রসূন দাস। প্রধান ভূমিকায় বিশ্বজিৎ চক্রবর্তী। রন্টুর বয়স 15, কিন্তু এর মধ্যেই তার গানের গলা হয়েছে চমৎকার। সে সকালে ওস্তাদের কাছে 1 ঘন্টা গান শেখে। যে তার গান শোনে সেই বলে, এ ছেলে আর কয়েক বছরের মধ্যেই আসরে গান গাইবে। এ গুণটা সে কোথা থেকে পেল সেটা বলা শক্ত, কারণ রন্টুর বাবা মা কেউই গাইতে পারেন না। বাবা খুব ভালো ছাত্র ছিলেন, সে গুণ রন্টু পেয়েছে। আর মার কাছ থেকে পেয়েছে মিষ্টি স্বভাব আর ফর্সা রং। কিন্তু গান? রন্টুর বাড়িতে থাকে তার মা বাবা, একটা 7 বছরের বোন আর 72 বছরের বুড়ো দাদু। এই দাদুর বিষয়ে কিছু বলা দরকার, কারণ একে নিয়েই গল্প। দাদু অমিয়কান্তি লাহিড়ী 20 বছর বয়সে বিএ পাশ করে তার বাবার পেশা হোমিওপ্যাথি ধরেন। 26 বছরে তার ছেলে জন্মানোর কয়েক মাসের মধ্যেই তার এক কঠিন ব্যারাম হয়, যা থেকে তিনি কোনো রকমে বেঁচে উঠলেও তার চিন্তাশক্তি আর সেই সঙ্গে তার স্মরণশক্তি প্রায় লোপ পেয়ে যায়। ফলে তিনি কাজের অযোগ্য হয়ে পড়েন। ভাগ্যিস বাবা অনেক পয়সা রেখে গিয়েছিলেন, তাই অমিয়কান্তিকে বেকারত্বের দুর্ভোগ সহ্য করতে হয়নি। তারপর একমাত্র ছেলে বিনয়
যখন বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়ে ভালো চাকরি পায়, তখন থেকে রন্টুদের আর খাওয়া পড়ার ভাবনা ভাবতে হয়নি। বয়সের সঙ্গে সঙ্গে রন্টুর দাদুর চিন্তা শক্তি কিছুটা বেড়েছে, সেই সঙ্গে স্মরণ শক্তিও। অতীতের অনেক কথাই তিনি বেমালুম ভুলে গেছেন। এরই মধ্যে কয়েকটা স্মৃতি হঠাৎ হঠাৎ জেগে ওঠে, কিন্তু দাদুর পুরনো দিনের কথা রন্টু বিশ্বাস করে না। সে বলে, তুমি সব বানিয়ে বানিয়ে বলছো, আসলে তুমি সব কথাই ভুলে গেছো। দাদু নাতির সম্পর্কটা বেশ রসালো। মাঝে মাঝে দাদুর মাথায় দুষ্টু বুদ্ধিও খেলে। তবে তার একটা আফসোস এই যে তার এমন কোনো গুণ নেই যেটা নাতির মধ্যে প্রকাশ পেতে পারে। রন্টুদের প্রতিবেশী বৃদ্ধ সীতানাথ বাগচি মাঝে মাঝে সন্ধ্যায় রন্টুদের বাড়িতে গল্পগুজব করতে আসেন। একদিন তিনি সঙ্গে তার বন্ধু প্রমথ দত্তকে নিয়ে এলেন। রন্টুর দাদুর পরিচয় পেয়ে এই ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল। তিনি বললেন, অমিয় কান্তি লাহিড়ী, আপনার গান তো গ্রামোফোন রেকর্ডে ছিল, তাই না? তা ঠিক বলতে পারবো না জানেন, এক অসুখের ফলে আমার অনেক পুরনো স্মৃতি মন থেকে লোপ পেয়ে গেছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, অমিয়কান্তি লাহিড়ী, হ্যাঁ এই নাম। শ্যামাসঙ্গীত গাইতেন, বছর 50 আগের কথা। সে রেকর্ড ছিল আমাদের বাড়িতে, এখন অবশ্যই আর নেই। মণিলালের কাছে খোঁজ করে দেখতে পারেন, তার রেকর্ড সংগ্রহের বাতিক ছিল। দুই বুড়ো চলে যাওয়ার পর রন্টুর দাদু চোখ বড় বড় করে নাতিকে বললেন, শুনলি তো, এককালে আমি গান গাইতে পারতাম, আমার গানের রেকর্ড ছিল। যতদিন পর্যন্ত না সে রেকর্ড নিজের চোখে দেখছি ততদিন বিশ্বাস করব না। রন্টু তার বাবাকে কথাটা বলাতে বিনয় লাহিড়ী বললেন, বাবা যদি কোনোদিন গান গেয়েও থাকেন, তবে সে আমার জন্মের আগে। আমার চেতনা হওয়ার পর বাবা গলা খোলেননি কখনো। এদিকে রন্টুর দাদু কিন্তু জেদ ধরলেন যে তার গাওয়া গানের একটা রেকর্ড জোগাড় করে তার নাতিকে শোনাতেই হবে। আশ্চর্য, এমন একটা ব্যাপার মন থেকে একেবারে মুছে গিয়েছিল। সীতানাথ বাগচি যে সেদিন এক রেকর্ড সংগ্রাহকের উল্লেখ করেছিলেন, সে কথা রন্টু দাদুর মনে ছিল। তিনি বাগচি মশাইয়ের বাড়িতে গিয়ে তার নাম ঠিকানা জেনে নিলেন। মণিলাল সেন, ২৬ নম্বর আমার স্ট্রিট। বাগচি মশাই তাকে খুব আশা দিয়েছেন। বলেছেন, মণিলালের বাড়িতে তারাসুন্দরীর নাটক শুনেছি, দিনু ঠাকুরের গান শুনেছি। আপনার রেকর্ড তার বাড়িতে থাকা কিছুই আশ্চর্য না। অবশ্যই তার সে বাতিক এখনো আছে কিনা জানি না, আমার সঙ্গে তার বহু বছর দেখা নেই। পরদিনই রন্টুর দাদু ২৬ নম্বর আমার স্ট্রিটে গিয়ে হাজির হলেন। মণিলাল সেন বাড়িতেই ছিলেন। অমিয়কান্তিকে তিনি বৈঠকখানায় এনে বসালেন। ইনিও বৃদ্ধের দলেই পড়েন, ৭০-এর কাছাকাছি বয়স। অমিয়কান্তি আর সময় নষ্ট না করে একেবারে আসল প্রসঙ্গে চলে গেলেন। আপনার গ্রামোফোন রেকর্ডের ভালো সংগ্রহ আছে বলে শুনেছি। তা আছে, প্রায় ৮-৯০০ রেকর্ড আছে। অবশ্যই এখন আর শোনার আগ্রহ নেই, এককালে ছিল। আচ্ছা, অমিয়কান্তি লাহিড়ীর কোন রেকর্ড আপনার কাছে আছে কি? আপনি নিজের কথা বলছেন কি? আগে হ্যাঁ, আমি যুবা বয়সে রেকর্ডে গান গেয়েছি। এখন বার্ধক্যে সেগুলো শোনার বিশেষ আগ্রহ বোধ করছি। এ ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারলাম না। এই নামে কোনো গাইয়ের রেকর্ড তো আমার সংগ্রহে নেই। ও আচ্ছা, আর কারুর সংগ্রহে থাকতে পারে বলে জানেন? বাগবাজারের বিশ্বনাথ ভট্টাচার্য, ঠিকানা দিয়ে দিচ্ছি। সে আর আমি প্রায় একসঙ্গেই রেকর্ড সংগ্রহ আরম্ভ করি। রন্টুর দাদু বাগবাজারে বিশ্বনাথ ভট্টাচার্যের বাড়ি গিয়ে হাজির হলেন। প্রাচীন জীর্ণ বাড়ি, তবে মালিক যে অর্থবান তাতে কোনো সন্দেহ নেই। অমিয়কান্তি লাহিড়ী? আগে হ্যাঁ। মানে আপনি নিজের কথা বলছেন?
আগে হ্যাঁ, আমি তরুণ বয়সে রেকর্ডে গান গেয়েছিলাম, কিন্তু সে রেকর্ড আমার কাছে নেই। সেই রেকর্ড তো অত্যন্ত দুষ্প্রাপ্য। তাই বুঝি? তবে আমার কাছে 3খানা আছে। ও, 2টো শ্যামা সঙ্গীত আর 1টা কীর্তন। এবারে আমার একটা অনুরোধ আছে। কি? এই 3খানার অন্তত 1খানা যদি আমাকে 2 দিনের জন্য ধার দেন, তাহলে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করব। আমি রেকর্ডের যতটা যত্ন করা দরকার ততটা নিশ্চয়ই করব, এবং অক্ষত অবস্থায় আপনাকে ফেরত দেব এই কথা দিচ্ছি। তা আপনি যখন চাইছেন তখন দিচ্ছি, যদিও এমনিতে আমি রেকর্ড ধার দিই না। এবার ভদ্রলোক একটা আলমারি থেকে বাক্সের পর বাক্স রেকর্ড বার করতে আরম্ভ করলেন। প্রত্যেকটি বাক্সের গায়ে তার ভিতর কি রেকর্ড আছে তা লেখা রয়েছে। 5 নম্বর বাক্সে বেরোল অমিয়কান্তির রেকর্ড। তার মধ্যে থেকে একটি রন্টুর দাদু নিয়ে নিলেন। তারপর বিশ্বনাথ ভট্টাচার্যকে ভালোভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বাড়িমুখ রওনা দিলেন। রে রন্টু, আরে রন্টু কোথায়? বাড়ি এসে হাঁক দিলেন অমিয়কান্তি। রন্টু তার পড়া ঘরে পড়ছিল। সে দাদুর ডাক শুনে বেরিয়ে এলো। এই দেখ, নামটা ভালো করে পড়ে দেখ। রন্টু রেকর্ডটা হাতে নিয়ে লেবেলে নাম দেখে বলল, সত্যি তো? তুমি তাহলে ইয়াং বয়সে গান গাইতে? কিরম গাই তুমি শুনে দেখ একবার। সেই ঘরেই গ্রামোফোন ছিল। রন্টু রেকর্ডটা চালিয়ে দিল। দরাজ সুরেলা গলায় গাওয়া শ্যামা সঙ্গীতে ঘরটা ভরে গেল। রন্টু অবাক হয়ে দাদুর দিকে চাইল। দাদুর ঠোঁটের কোণে হাসি। কে বিশ্বাস হলো? রন্টুর অবাক ভাবটা যায়নি, তবু সে মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর বাবা মাকে খবরটা দিতে বাড়ির ভিতরে ছুটে গেল। পরদিন বিকেলে অমিয়কান্তি বাগবাজারে গেলেন রেকর্ডটা ফেরত দিতে। ভট্টাচার্য মশাই রেকর্ডটা হাতে নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। আপনি পেনেটি ছাড়লেন কবে? পেনেটি? সেখানে তো আমি কোনোদিন ছিলাম না। তাহলে এই রেকর্ডের অমিয়কান্তি আপনি নন। ইনি পেনেটির এক জমিদার বাড়ির ছেলে। শ্যামা সঙ্গীত গেয়ে খুব নাম করেছিলেন। রন্টুর দাদুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাড়ি ফিরে এসে রন্টুকে তিনি ব্যাপারটা বলেই ফেললেন। রন্টু, কাল যে রেকর্ডটা শুনলি, সেটা আমার গাওয়া নয়, আমারই নামের আর একজন গাইয়ের। রন্টু খুব বেশি অবাক হল না, বলল, আমি জানতাম তুমি বানিয়ে বানিয়ে বলছো। তুমি এককালে গান গাইলে, এখনো মাঝে মাঝে গুনগুন করতে। ঘটনাটা আর এগোলো না। রন্টু দাদু দুঃখটা কোনো রকমে সামলে নিলেন। এরপর 2 মাস কেটে গেছে। অমিয়কান্তির অতীতের টুকরো টুকরো স্মৃতি ফিরে আসে যখন তিনি রাত্রে বিছানায় শোন। আজও তাই হল। সবে তন্দ্রার ভাব আসছে। এমন সময় বায়োস্কোপের ছবির মতো একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। বিকেলের পড়ন্ত রোদে হেদর ধারে দাঁড়িয়ে তার বন্ধু মোহিত লালের সঙ্গে কথা হচ্ছে। মোহিত বলছে, সেনোলাও রাজি হলো না। তাহলে আর কোন কোম্পানি বাকি রইল? হিজ মাস্টার্স ভয়েস, টুইন, কলম্বিয়া, সবাইয়ের সঙ্গেই তো তুই কথা বলেছিস। হ্যাঁ, আমি বলেছিলাম তোকে যে ওস্তাদি গানের বাজার ভালো না, আর বাঙালি হিন্দু ওস্তাদকে কেউ পাত্তা দেয় না। তুই মুসলমান হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। আর তাছাড়া আর একটা ব্যাপার আছে। কি? তোর নামে আর এক গাইয়ের রেকর্ড বাজারে বেরিয়েছে। সে শ্যামা সঙ্গীত গায়, ভালো বিক্রি। এক নামে 2 জন গাইয়ে একসঙ্গে বাজারে চালানো খুব মুশকিল। বুঝেছি। অমিয়কান্তি বাধ্য হয়ে ব্যাপারটা মেনে নিয়েছিলেন। তার আর গান রেকর্ড করা হয়নি। এই স্মৃতির কথাটা কি তিনি রন্টুকে বলবেন? অনেক ভেবে অমিয়কান্তি নাতিকে কিছু না বলাই স্থির করলেন।
সে হয়তো বিশ্বাসই করত না। আসল কথা হলো এই যে তিনি এককালে ওস্তাদি গান গাইতেন, তা সে ভালোই হোক আর মন্দই হোক। অর্থাৎ আজ যে রন্টু গাইতে পারে তার একটা কারণ হল তার দাদু। এটা ভেবেই অমেয়কান্তির বুকটা খুশিতে ভরে উঠল। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে হাফ ডজন সত্যজিতের চতুর্থ গল্প রন্টুর দাদু। এবারে শুনবেন প্রসন্ন স্যার। গল্প পাঠে সৌনক সান্যাল। প্রধান ভূমিকায় বিশ্বজিৎ চক্রবর্তী। অর্ধেন্দু সেনগুপ্ত 7 দিনের ছুটি নিয়ে শিমুলতলায় এসেছে। সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ভালো চাকরি করে, যদিও মাত্র 25 বছর বয়স। চেহারা সুশ্রী, চলনে বলনে রীতিমতো স্মার্ট। ব্যাচেলার হিসেবে তার এই শেষ ছুটি ভোগ, কারণ ফিরে গিয়ে 2 মাসের মধ্যেই তার বিয়ে। পাত্রী ঠিক করেছেন তার মা নিজে। অর্ধেন্দুর একটু কাব্য চর্চার বাতিক আছে। সেই শিমুলতলায় সেটার পিছনে কিছুটা সময় দিতে চায়। কলকাতায় কাজের চাপে আর হয়ে ওঠে না। দ্বিতীয় দিনই বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে বেড়াতে গিয়ে প্রসন্ন স্যারের সঙ্গে দেখা। প্রসন্ন চক্রবর্তী অর্ধেন্দুর স্কুলে ইংরেজি পড়াতেন। তাঁর স্মরণশক্তির কথা সকলেই জানে। তিনি পুরনো ছাত্রদের কখনো ভোলেন না, সে ভালো ছেলেই হোক আর মন্দ ছেলেই হোক। অর্ধেন্দু তাকে ক্লাস 9 পর্যন্ত পেয়েছিল, এক টানা 6 বছর। তারপর প্রসন্ন স্যার চাকরি ছেড়ে দেন শারীরিক অসুস্থতার জন্য। এখনো তাকে দেখে খুব সুস্থ বলে মনে হলো না। 12 বছর হয়ে গেছে, কিন্তু তাও প্রসন্ন স্যার অর্ধেন্দুকে দেখেই চিনে ফেললেন। কিরে মাকাল ফল, তোকে এখানে দেখবো ভাবিনি তো। শুধু চেনা নয়, অর্ধেন্দুকে তিনি যে মাকাল ফল বলে ডাকতেন সে কথাও দিব্যি মনে আছে। তখন মাকাল ফল নামকরণে একটা সার্থকতা ছিল। মাকাল ফল দেখতে লাল টুকটুকে, কিন্তু অখাদ্য। ক্লাস 9 পর্যন্ত অর্ধেন্দুর চেহারাটাই শুধু ভালো ছিল। অন্য দিক দিয়ে সে খুবই সাধারণ ছাত্রের পর্যায়ে পড়ত। প্রসন্ন স্যার ছাত্রদের মানানসই নামকরণ করতে খুব ভালোবাসতেন, এবং এ ব্যাপারে তার ক্ষমতাও ছিল। এক অর্ধেন্দুর ক্লাসেই ছিল রামগরুরের ছানা, কুমড়ো পটাশ, ঈদের চাঁদ, রাধিকা রঞ্জনের নাম, কারণ সে কামাই করত কথায় কথায়। খাঞ্জা খাঁ, যশুরে কই ইত্যাদি আরো অনেকে। সত্যি বলতে কি, খুব কম ছাত্রদেরই আসল নাম ধরে ডাকতেন প্রসন্ন স্যার। অবশ্যই ছাত্ররাও তার অগোচরে তাকে অপ্রসন্ন স্যার বলতো, কারণ প্রসন্ন চক্রবর্তীর মেজাজখানাও ছিল কড়া। সেটা অবশ্যই সবসময় ধমকে প্রকাশ না পেয়ে ব্যঙ্গোক্তিতে পেত। সে খোঁচা বড় সাংঘাতিক খোঁচা। আজকাল কিছু করা হচ্ছে নাকি ফ্যাপাগিরি? আপনাদের আশীর্বাদে একটা চাকরি করছি, তা সে তেমন কিছু নয়। প্রসন্ন স্যারের ধারণাটা যাতে বজায় থাকে সেই দিকেই দৃষ্টি রেখে অর্ধেন্দু কথাটা বলল। মাকাল ফল আর ভালো চাকরি পায় কি করে? আসলে প্রসন্ন স্যার স্কুল ছেড়ে দেবার পরে অর্ধেন্দুর অনেক পরিবর্তন হয়। হায়ার সেকেন্ডারিতে সে রীতিমতো ভালো রেজাল্ট করে। কলেজে গিয়েও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সে হাই সেকেন্ড ক্লাস পায়। সে খবর অবশ্য প্রসন্ন স্যারের জানবার কথা নয়, কারণ তিনি কলকাতা ছেড়ে দেশে গিয়ে সেখানে একটা স্কুলে চাকরি নেন এবং সেখান থেকেই রিটায়ার করেন। যাক, তাহলে একটা হিল্লে হয়েছে তো। স্কুলে তোর হাবভাব দেখে মনে হয়েছিল যে বায়োস্কোপে অ্যাক্টিং করা ছাড়া তোর আর কোনো ভবিষ্যৎ নেই। যত গবেট সব ওই লাইনেই যায় তো। দিনে অন্তত 2বার করে
বায়োস্কোপের বিরুদ্ধে কিছু না কিছু বলতেন প্রসন্ন স্যার। তিনি নাকি জীবনে 2খানা ছবি দেখেছেন, তাতেই তার স্বাদ মিটে গেছে। আপনার শরীর এখন কেমন? সেই তো মাইল্ড স্ট্রোক হয়ে স্কুল ছাড়লাম, তারপর নানান ব্যারামে ভুগছি। নৈহাটি চলে গেছিলাম নিজের দেশে, সেইখানে একটা স্কুলে চাকরি নিই। বছর 4 হলো সেখান থেকে রিটায়ার করেছি। এখন তবু খানিকটা ভালো, কেবল হাঁপের কষ্ট। তাই তো শিমুলতলা এলাম একটু আরামে নিঃশ্বাস নেব বলে। পুরনো ছাত্রদের সঙ্গে দেখা হয়? এই তো তোর সঙ্গে দেখা হয়ে গেল। আরে তুই ছাড়া আর কেউ এসেছে নাকি এখানে? আর তো কাউকে দেখিনি, তবে আমিও সবে এসেছি। রোদ পড়ে আসছে দেখে হাতের ছাতাটা বন্ধ করে প্রসন্ন স্যার বললেন, আসি মাকাল ফল, আছিস যখন তখন নিশ্চয়ই আবার দেখা হবে। প্রসন্ন স্যার ছাতা বগলে নিয়ে চলে গেলেন। পরদিন সকালে বাজারে অর্ধেন্দুর কিরণের সঙ্গে দেখা হয়ে গেল। কিরণ বিশ্বাস। কিরণ অর্ধেন্দুর সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ত। নিচের দিকের ক্লাসে সে ছিল ভালো ছেলের দলে। প্রসন্ন স্যার তাকে সানশাইন বলে ডাকতেন। তার বড় প্রিয় ছাত্র ছিল কিরণ। অবশ্যই পরের দিকে কিরণের ইতিহাস অর্ধেন্দুর ঠিক উল্টো। উঁচু ক্লাসে উঠে সে অসৎ সঙ্গে পড়ে অমনোযোগী হয়ে পড়ে। হায়ার সেকেন্ডারিতে একবার ফেল করে। কিরণের এ পরিণাম কেউ আশা করেনি। অবশ্যই প্রসন্ন স্যার কিরণের নৈতিক অবনতির কথা জানেন না। কি করছিস আজকাল? ম্যাকফারসন কোম্পানির চাকরিটা আছে? কিরণ মাথা নাড়ল। আমার কপালে চাকরি নেই। এখনো রেসের মাঠে যাস? ওটা একবার ধরলে আর ছাড়া যায় না। তাহলে সংসার চলছে কি করে? বাবা মারা গেছেন 3 বছর হলো, তার ফলে হাতে কিছুটা টাকা এসেছে। সে আর কদিন। ও ভালো কথা, প্রসন্ন স্যার এখানে রয়েছেন। ও তাই বুঝি? কাল স্টেশনে দেখা হয়েছিল। তুই আছিস জানলে খুব খুশি হবেন। আমাকে এখনো মাকাল ফল বলে ডাকেন। তার মানে আমাকে সানশাইন বলবেন? তা তো বটেই। ওর মেমোরি তো জানিস, স্কুলের কোনো কথাই কিন্তু ভোলেননি। তুই কোথায় উঠেছিস? অর্ধেন্দু তার ডেরার অবস্থান বুঝিয়ে দিল। এক বন্ধুর বাড়ি। এখন শুধু একটা মালি আর একটা চাকর আছে। কিরণ বিদায় নিল। বিকেলে চা খেয়ে অর্ধেন্দু বেরোতে যাবে, এমন সময় হন্তদন্ত হয়ে কিরণ এসে হাজির। কেলেঙ্কারি ব্যাপার। কি হলো? প্রসন্ন স্যারের সঙ্গে দেখা হয়েছিল। সে তো হবেই, এতটুকু জায়গা। কি বললেন? এখনো সেই সানশাইন নাম ধরেই বসে আছেন। কি করছি জিজ্ঞেস করতে একঝুড়ি মিথ্যে কথা বলতে হলো। ভ্যারেন্ডা ভাজছি আর ঘোড়ার পিছনে পয়সা ঢালছি, সে তো আর বলা যায় না। কি বললি? বললুম চাকরি করছি। তুই তোর আপিসের কথা বলিসনি তো? নাম বলিনি। কেন, তুই বলেছিস নাকি? আর কিছু মাথায় এলো না। ভদ্রলোক আমাকে জড়িয়ে ধরলেন, বললেন তিনি স্কুলেই জানতেন যে আমি জীবনে উন্নতি করব। তোর কথাও বললেন। বললেন মাকাল ফলটা এখনো সেই রকমই আছে। বললে একটা চাকরি করছে, কিন্তু সে চাকরি যে কিরকম সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখানেই শেষ না, আরো ব্যাপার আছে। কি ব্যাপার? ওর একটি ছেলে আছে, 22 বছর বয়স। ওর ছোট ছেলে বিকম পাশ করেছে, কিন্তু চাকরি পায়নি এখনো। চেষ্টা করে ও সুবিধা করতে পারছে না। প্রসন্ন স্যার বললেন যদি তার জন্য একটা কিছু করে দিতে পারি। তা তুই কি বললি? আমি বললাম চেষ্টা করব। কি আর বলবো বল? ঠিক আছে, প্রসন্ন স্যারের ধারণাটা বজায় রাখতে হবে, বুঝলি? না হলে লোকটা মনে বড় কষ্ট পাবেন। হাজার হোক অভাবী লোক তো, তার উপরে অসুস্থ। আর এককালে ক্লাসে ভালো পড়াতেন, সেটা কিন্তু বলতেই হবে। ওর কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। তাহলে কি করা যায় বলতো? ওর ছেলেটাকে একটা চাকরি জোগাড় করে দিতে হবে। আচ্ছা, ছেলেটা লেখাপড়ায় কেমন? বললেন তো ভালো, কিন্তু ব্যাকিং ছাড়া নাকি কিছু হচ্ছে না। তাহলে এক কাজ কর, ওর সঙ্গে দেখা করে বল তোরা আপিসে, অর্থাৎ আমার আপিসে গিয়ে দেখা করতে। আমি চেষ্টা করে দেখি
ওর জন্য কিছু করা যায় কিনা। তাই বলবো তো, মানে তুই 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 ঠিক বলছিস? ঠিক বলছি। ওর ছেলের জন্য যদি কিছু করতে হয় তাহলে সানশাইনই করবে, মাকাল ফলের দ্বারা কিচ্ছু হবে না। যাক, তুই আমাকে বাঁচালি। তবে একটা কথা ভুলিস না। কি? প্রসন্ন স্যার এককালে তোর কি নাম দিয়েছিলেন আর আজকাল তোর কি অবস্থা হয়েছে। কিরণের মাথা হেঁট হয়ে গেল। সে বলল, বাবা মারা যাওয়ার আগে ঠিক এই কথাটাই বলেছিলেন। তাহলে? তোর কথাটা মনে রাখবো। ঠিক তো? ঠিক, কথা দিচ্ছি। কিরণ বিশ্বাস যে একেবারে শেষ হয়ে গেছে তা নয়। পরদিন বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে অর্ধেন্দুর আবার প্রসন্ন স্যারের সঙ্গে দেখা। বললেন, সানশাইন এখানে রয়েছে, জানিস তো? জানি, কাল দেখা হয়েছে। ছেলেটা একটুও বদলায়নি। বলল আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবে। তোকে আর আমার ছেলে দীপ্তেনের কথাটা বলিনি, কারণ জানি তোর দ্বারা কিছু হবে না। আপনি ঠিক লোককেই ধরেছেন স্যার, আর আপনার নামকরণের কোনো তুলনা নেই। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে হাফ ডজন সত্যজিতের পঞ্চম গল্প প্রসন্ন স্যার। এবারে শুনবেন ব্রজ বুড়ো। গল্প পাঠে আমি প্রসূন দাস, প্রধান ভূমিকায় বিশ্বজিৎ চক্রবর্তী। শঙ্কর চৌধুরী আধখানা হাতে রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুরে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন। তারপর চিবোতে চিবোতে বললেন, তোকে একটা কথা বলবো করেও বলা হয়নি। আমাদের ডাইনে একটা বাড়ির পরে একটা দোতলা বাড়িতে এক বুড়ো থাকে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি। একতলার বারান্দায় একটা বেতের চেয়ারে বসে থাকেন, আমার দিকে চেয়ে হাসেন। হাসিটা কি বেশ খোশ মেজাজের হাসি? একটু দুষ্টু দুষ্টুও হতে পারে। ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথা শুনছি। উনি নাকি তন্ত্রতন্ত্র জানেন, তুকতাক করে যাদের পছন্দ নয় তাদের অনিষ্ট করতে পারেন। মোট কথা, উনি ডাকলেও ওর কাছে যাসটাস না। শুভুর ভালো নাম সুবীর, বয়স 12। 3 মাস হল সুবীরেরা কলকাতা থেকে এই শহরে এসেছে। এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরের চাকরি পেয়েছেন। সুবীর কলকাতা স্কুল ছেড়ে এখানে সেন্ট টমাসে ভর্তি হয়েছে। সবাই বলে এই জায়গাটা স্বাস্থ্যকর। শীতকালে যে বেশ শীত পড়ে সেটা এই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে। সুবীরের মার জায়গাটা খুব পছন্দ। বলেন, এখানকার বাতাসই আলাদা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই কমাসেই স্কুলে সুবীরের 2-1 বন্ধু হয়েছে। তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে। শুভু দিবু ক্লাসে পাশাপাশি বসে, দুজনেই পড়াশোনায় ভালো, খেলাধুলোয় দুজনেরই খুব উৎসাহ। দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল, ব্রজবুড়ো সে আমার কে? ব্রজবুড়ো তো তোদের একটা বাড়ি পরেই থাকে, দেখিসনি? মাথায় টাক, ফর্সা রং, দাড়ি গোপ কামানো, গলা বন্ধ কোট আর ধুতি পরে বারান্দায় বসে থাকে। হ্যাঁ, ওকে বুঝি লোকে ব্রজবুড়ো বলে? ওকে তো রোজ দেখি। সাবধান, ওকে চটাসনি। ও হাসলে তুইও হাসিস। হ্যাঁ, তা তো হাসি। তাহলে ঠিক আছে। ও যদি তোর উপর ক্ষেপে যায় তাহলে ওর বাড়িতে বসেই স্রেফ মন্ত্র পড়ে তোর সর্বনাশ করে ছাড়বে। বাবাও আমাকে সাবধান করে দিয়েছেন। একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুড়ি দিয়েছিল, কোথায় পেল কে জানে। খুব রহস্যজনক ব্যাপার। ওর পুরো নাম কি তা জানি না। এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে।
আগে আসেননি কখনো, এই প্রথম। বয়সে সুবীরের বাবার চেয়ে অন্তত 10 বছরের বড়। বসবার ঘরে সোফার একপাশে বসে বললেন, ডিস্টার্ব করলাম না তো? না না, আমি ভাবছিলাম একদিন আপনার ওখানে ঢু মারব। আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন না? আগে হ্যাঁ, আমি সংসার করিনি। এখানে আমার বাড়িতে আমি একা। কলকাতায় এক ভাই আছে, লোহালক্করের ব্যবসা করে। অফিস থেকে ফিরে পাড়ার কারুর না কারুর বাড়িতে গিয়ে গল্প সল্প করি, অবশ্যই একজন বাদে। কে? ব্রজকিশোর বাড়ুজ্জে, নাম শুনেছেন? যাকে ব্রজবুড়ো বলে? আমাদের বাড়ির একটা বাড়ি পরে থাকে। আগে হ্যাঁ। ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি। বিস্তর। বুড়ো এখানে আসে বছর 15 আগে। আমি তখনও আসিনি, কিন্তু বুড়োর দক্ষিণের লাগোয়া বাড়ির নরেশ মল্লিক ছিলেন। তিনি 30 বছর হলো এখানে আছেন। ওই সদানন্দ রোডে গয়নার দোকান আছে। তিনি বলেন সুটকেস হোল্ডল ছাড়াও বুড়োর সঙ্গে নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল। সে এক আলিশান ব্যাপার। সঙ্গে একজন লোকও ছিল, সে পরের দিন চলে যায়। ওই সবুজ বাক্সের কথা এখন শহরের সকলেই জানে। আমাদের তো বিশ্বাস ওতেই বুড়োর তন্ত্রমন্ত্রের সব সরঞ্জাম রয়েছে। উনি আসার আগে নাকি বাড়িটা খালি পড়ে থাকত। তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয়? আমি বলতে পারবো না, তবে নরেশবাবুর কাছেই শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত্রিরে নানা রকম সব শব্দ শুনেছেন। করতালের আওয়াজ, ডুকি পেটানোর আওয়াজ, বিড়বিড় করে বলা সব মন্ত্র, মাঝে মাঝে হাসির শব্দ। এটা বিশ্বাস না করে উপায় নেই, কারণ বলছি, বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন, ভদ্রলোকের নাম বোধহয় জানেন। বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি NK মজুমদার। হ্যাঁ, নিশিকান্ত মজুমদার ইন্স্যুরেন্স অফিসে চাকরি করেন। ইনিও মাঝরাত্রিরে ওইসব শোনেন। এমনকি একদিন জানলায় একটা বিভৎস মুখ দেখেন। মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশীর শান্তি ভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন। এটা বিকেল বেলা। বুড়ো তখন বারান্দায় বসে। শ্মশানোর ফল কি হলো? সেই তো বলছি, গোলমাল তো বন্ধ হলোই না, মাঝখান থেকে নিশিকান্তবাবু ব্যারাম বাঁধিয়ে বসলেন। হাই ফিভার 106 ডিগ্রি অবধি উঠেছিল। ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশন। 7 দিনে জ্বর ছাড়ল। নিশিকান্তবাবুর দৃঢ় বিশ্বাস ওই বুড়ো তুক করেছিলেন। নীলোৎপল বাবুর একটি ছেলে আছে, বছর 15 বয়স, নাম রতন। আমাদের বাড়ির কাছেই কাগমারার মোড়টাতে থাকে। বুড়ো নাকি তার সঙ্গে ভাব করার জন্য খুবই ব্যগ্র। হাসি মুখ করে হাতছানি দিয়ে ডাকে। রতন ওর ব্যাপার জানে, তাই কোনো আমল দেয় না। সুবীরকে তার বাবা বারণ করেছেন, কিন্তু দিব্যেন্দুকে কেউ বারণ করেনি। দিব্যেন্দুর বাবা এইসব তন্ত্রমন্ত্র টুকটাক বিশ্বাস করেন না। বলেন, একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে। ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গন্ডগোল নেই। দিব্যেন্দু যদিও শুভুকে বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল, কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে, সেটা যাবে কোথায়? সে একদিন শুভুকে বলল, আজ তোর সঙ্গে ফিরব, তোর বাড়িও যাওয়া হবে, আর বুড়ো কি করে তাও দেখা যাবে। কিন্তু তুই নিজেই তো সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে। তা বলেছিলাম, কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যে কোনো দোষ নেই, তাই একবার গিয়ে দেখি না কি হয়। এও একরকম অ্যাডভেঞ্চার তো। শুভু তার বাবার নিষেধ উড়িয়ে দিতে পারে না। সে বলল, কাছে যেতে পারি, এমনকি কথাও বলতে পারি, কিন্তু ওর বাড়ির ভেতরে ডাকলে যাব না।
ঠিক আছে, তাই হবে। স্কুল থেকে ফেরার পথে ব্রজবুড়োর বাড়ি দেখা যেতেই শুভর বুকের ভেতর একটা ধুকপুকনি শুরু হয়ে গেল। কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানতে দেওয়া চলে না। তাই সে মনে সাহস এনে এগিয়ে চলল দিবুর সঙ্গে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, রোজকার মতো আজও বুড়ো বসে আছে বারান্দায়। শুভ দিবু এগিয়ে আসতে ঠিক অন্যদিনের মতোই ব্রজবুড়ো হাসি মুখে তাদের দিকে চাইলেন। আজ শুভ বুড়োর হাসির মধ্যে সত্যি একটা শয়তানি ভাব লক্ষ্য করল। দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করল, হাসছেন কেন? কিছু বলবেন? হ্যাঁ বলবো। আমি ডাকলে আসো না কেন? আমাকে কোনোদিন ডাকেননি, আর ডাকলেই বা যাব কেন? ওরকম যার তার ডাকে আমি যাই না। শুভ মনে মনে ভাবল, বাপরে, দিবুর কি সাহস! আবার দিবুই কথা বলল, আপনার সবুজ বাক্সে কি আছে? কেন বলবো? আমার সঙ্গে আমার বাড়ির দোতলায় গেলে তবে জানতে পারবে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভ এক নিঃশ্বাসে বলে দিল, আরেকদিন যাব, আজ বাড়িতে কাজ আছে। দুজনে চলে এলো পিছন দিকে না তাকিয়ে। দিবু শুভুর বাড়িতেই বিকেলে খাওয়া সারল। খেতে খেতেই শুভুর বাবা কলেজ থেকে এসে গেলেন। শুভু কোনো কিছু না লুকিয়ে ব্রজবুড়োর সঙ্গে যা হয়েছে পুরো ব্যাপারটা বাবাকে বলে দিল। শঙ্করবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে বললেন, একবার করেছো এই জিনিস, আর করো না। দিব্যেন্দু, তোমাকেও বলছি, এসব ব্যাপারে সাহস দেখানো কোনো কাজের কথা নয়। বুড়োর মধ্যে অনেক গোলমাল, ওর প্রতিবেশীদের কথা অবিশ্বাস করা যায় না। কালই নিশিকান্তবাবু আমার বাড়ি এসেছিলেন। ব্রজ ব্যানার্জির ঘর থেকে মাঝরাত্রিরে নাকি পিস্তলের আওয়াজ পেয়ে বুড়োর বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেন, কেউ দরজা খোলে না। এর সপ্তাহখানেক পরে এক রবিবার সকালে শুভদের বাড়ির সামনের দরজায় টোকা পড়ল। শুভর বাবা খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে বললেন, দেখ তো কে এলো। শুভ দরজা খুলে দেখে খয়েরি স্যুট পরা একজন বেশ ভালো দেখতে ভদ্রলোক। বয়স 30-এর খুব বেশি না। তার পিছনে রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে, এটাও শুভর চোখে পড়েছে। আচ্ছা, ব্রজকিশোর ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন? ভদ্রলোক প্রশ্ন করলেন শুভর বাবাকে। আসলে 74 নম্বর সেটা জানি, কিন্তু এখানে তো দেখছি কোনো বাড়িতেই নম্বর লেখা নেই। শঙ্করবাবু দাঁড়িয়ে উঠে হাত দিয়ে দেখিয়ে বললেন, এই দিকে, আমার বাড়ির পরের বাড়িটা। ও আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। ভদ্রলোক যাওয়ার জন্য ঘুরেছিলেন, কিন্তু শঙ্করবাবুর একটা প্রশ্নে থেমে গেলেন। আপনি কি ওর আত্মীয়? হ্যাঁ, আমি ওর ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। আসি তাহলে। ভদ্রলোক চলে গেলেন। শঙ্করবাবু আবার সোফায় বসে বললেন, হাইলি ইন্টারেস্টিং। আমার ধারণা ছিল ব্রজবুড়োর 3 কুলে কেউ নেই। বিকেলে শুভরা চা খাচ্ছে, এমন সময় দরজায় আবার টোকা পড়ল। শুভ খুলে দেখে আবার সেই সকালের ভদ্রলোক। একটু আসতে পারি কি? শঙ্করবাবুও উঠে এসেছেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। বসুন, চা খাবেন? নো থ্যাঙ্কস, আমি এইমাত্র খেয়ে এসেছি। ব্রজবাবুকে কেমন দেখলেন? আসলে সেইটা নিয়েই একটু কথা বলতে এলাম। আগে আমার পরিচয়টা দিই। আমার নাম অমিতাভ ব্যানার্জি। আমার পেশা হচ্ছে মনের ব্যারামের চিকিৎসা করা, সাইকিয়াট্রি। কলেজে পড়ার সময় থেকেই শখটা হয়েছিল। বাবাও রাজি হয়ে গেলেন। আমি বিলেত গিয়ে পাশ করে ওখানে 3 বছর প্র্যাকটিস করছিলাম। তো কিছুদিন হলো জাস্ট কলকাতায় এসেছি। বাবার কাছ থেকেই জ্যাঠার কথাটা শুনেছিলাম। বাবা লখনৌয়ে ওকালতি করতেন। আমার জন্ম, পড়াশুনো সবই ওখানে।
আমি ব্রজজ্যাঠাকে কোনোদিন দেখিনি। যখন কলকাতায় গিয়েছি ততদিনে ব্রজজ্যাঠা আপনাদের এখানে চলে এসেছেন। এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতে জ্যাঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন, কারোর সঙ্গে মিশতেন না। ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো ব্যারাম নেই। যে বাড়িতে রয়েছেন সেটা কার? ওটা আমার ঠাকুরদা তৈরি করেছিলেন। উনি ব্যবসা করতেন, অনেক পয়সা করেছিলেন। তো মারা যাবার আগে 3 ছেলেকে উইল করে টাকা সমান ভাগে ভাগ করে দিয়ে যান। কাজেই ব্রজজ্যাঠার টাকার অভাব নেই। উনি কি তন্ত্রতন্ত্র চর্চা করেছেন নাকি? কি যে করেছেন তা কেউ সঠিক বলতে পারবে না। আমরা তো থাকতাম লখনৌয়ে, আর মেজ জ্যাঠার কাজ ছিল ব্যাঙ্গালোরে। ব্রজজ্যাঠা কলকাতাতেই থাকতেন, তবে গোটা 3 চাকর ছাড়া দেখবার আর কেউ ছিল না। তন্ত্রের ব্যাপার জানি না, তবে ওর যে মানসিক ব্যারাম রয়েছে তাতে অন্তত আমার কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে কি ব্যারাম সেটা এখনো ধরতে পারেননি? ধরব কি করে? আমার সঙ্গে তো কথাই বলছেন না। তবে আমার একটা প্রস্তাব আছে। কি? ওর চাকর বলছিল উনি নাকি ছোটদের ওপর কখনো রাগ করেন না। তাই ভাবছিলাম যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো উনি মুখ খুলতে পারেন। ওর একটা সবুজ বাক্স আছে কি? বাক্স মানে কি? সে তো এক বিশাল ট্রাঙ্ক। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওতে কি আছে, তো উনি কোনো জবাবই দিলেন না। ঠিক আছে, আমার ছেলে যাবে, কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে। নিশ্চয়ই, সে তো খুব ভালো কথা। আমিও খানিকটা জোর পাবো। 5 মিনিটের মধ্যে 3 জনে বেরিয়ে পড়ল। ব্রজ বুড়োর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একটা বুড়ো চাকর এসে দরজা খুলে দিল। জিজ্ঞেস করলেন অমিতাভবাবু। বাবু কোথায়? দোতলায়, শোয়ার ঘরে। আজ বাইরে বসবেন না? আগে আপনি আসার পর থেকে উনি কেমন যেন হয়ে গেছেন। আজ বিকেলে চাও খেলেন না। আচ্ছা ঠিক আছে, আমরা ওর সঙ্গে একটু দেখা করব। আসুন মিস্টার চৌধুরী। ডাক্তার ব্যানার্জির পিছন পিছন শঙ্করবাবু আর শুভুও ঘরে ঢুকল। ব্রজবুড়ো বালিশে পিঠ দিয়ে খাটে আধশোয়া। শুভুকে দেখেই তার মুখে হাসি ফুটে উঠে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। কি তোমার সঙ্গে আবার এরা কেন? আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন, সেটা দেখতে এলাম। প্রকাণ্ড সবুজ ট্রাঙ্কটা শুভু ঘরে ঢুকেই দেখেছিল। খাটের উল্টো দিকে দেয়ালের সামনে রাখা হয়েছে। বোঝাই যায় আদ্যিকালের ট্রাঙ্ক। নিশ্চয়ই দেখাবো, কিন্তু এখন নয়। এরা ঘর থেকে বেরোলে তারপর দেখাবো। ডাক্তার ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন, চলুন মিস্টার চৌধুরী, আমরা পাশের ঘরে যাই। দুজন বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটল। শুভুর বুকের ভিতর আবার থুকপুকনি। ব্রজবুড়ো খাট থেকে নেমে ট্যাঙ্ক থেকে একটা চাবি বার করে ট্রাঙ্কটা খুলে ডালাটা উপরে তুলে দিলেন। এই দেখো। এ কি? এ যে খেলনায় ভর্তি। রেলগাড়ি, বন্দুক, রাক্ষসের মুখোশ, বিল্ডিং ব্লকস, মেকানো, লুডো, লোটো, করতাল বাজানো সং, খেলার ড্রাম, খেলার গ্রামোফোন, তাছাড়া আরো কত খেলা যেসব শুভু কোনোদিন চোখেই দেখেনি। নাম শোনা তো দূরের কথা। এগুলো কার? আমি রাম খেল তিলক সিং, তাই নাচি তিরিং তিরিং। এটা আমার। শুভু বুঝল এই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল। ওই মুখোশ পরে বুড়ো জানলায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস। আর এই সব খেলনার নানা রকম আওয়াজ শুনেই ভেবেছে বুড়ো টুকটাক করছে। বাবা আর ডাক্তার বাবুকে ডাকি? না, ওরা যদি আমার খেলনা নিয়ে নেয়? মোটেই নেবে না। ওরা খুব ভালো লোক, আপনার কোনো অনিষ্ট করবে না। তবে ডাকো। দুজনে এলেন।
ট্রাঙ্কের ডালা এখনো খোলা। অমিতাভ ব্যানার্জি ভিতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন, সব ব্রিটিশ আমলের বিলিতি খেলনা, ও নিজের ছেলেবেলার জিনিস। এর জুড়ি আজকাল আর এদেশে পাওয়া যাবে না। তারপর ব্রজবুড়োর দিকে চেয়ে বললেন, আপনি বসুন জ্যাঠা, বসুন। আমরা আপনার ভালো করতেই এসেছি। যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি? ঠিক 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 আপনি ঠিক বলেছেন, আমি ভুল বলেছিলাম। আপনার কোনো চিন্তা নেই, আমি কালকেই চলে যাব। যাবে বই কি, নিশ্চয়ই যাবে। অমিতাভ ব্যানার্জির সঙ্গে শুভু আর শঙ্করবাবু নিচে নেমে এলেন। বললেন, ডাক্তার ব্যানার্জি, এও একরকম মনের ব্যারাম, জানেন তো। শরীরে বার্ধক্যের পুরো ছাপ, কিন্তু মন সেই বালক অবস্থার পরে আর বাড়েনি। বড়দের তাই সহ্য করতে পারেন না, নিজের বয়সের সাথী খোঁজেন। অথচ কোনো ছেলে তো ওর কাছে যাবে না। কি করুণ অবস্থা ভেবে দেখুন তো। আপনি সত্যিই কাল চলে যাবেন? হ্যাঁ, আমি গেলেই উনি ভালো থাকবেন। তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই। শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন, তুই মাঝে মাঝে ব্রজবুড়োকে সঙ্গ দিস, তোর বন্ধুদেরও বলিস। শুভুরা অমিতাভবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করল। দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে শোনা যাচ্ছে, বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আজকে রাতে চামচিকে আর পেঁচারা আসবে, সবাই মরবে ইঁদুর বেচারা। শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে হাফ ডজন সত্যজিতের ষষ্ঠ তথা শেষ গল্প ব্রজবুড়ো। হাফ ডজন সত্যজিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করলেন রূপম মণ্ডল, জীবন সাহা, শৌভনিক দত্ত, রজত বন্দ্যোপাধ্যায়, বাপি দাশগুপ্ত, শুভম রক্ষিত, মনীষ ঘোষ, প্রবীর ঘোষ, আর্য জানা, শ্রীজাত ব্যানার্জি ও জৈত্রী বন্দ্যোপাধ্যায়। মিউজিক শৌভনিক দত্ত। সাউন্ড ডিজাইন সুশান্ত দাস। পোস্টার অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।